চলচ্চিত্র হচ্ছে সেখানে শুধু দেখা যায় নায়কেরই আধিপত্য। এটা কেন? মানে এই ট্রেন্ডটা কিন্তু অনেক বছর ধরে, এটা কেন? এটা আসলে মূলত হচ্ছে গল্পটা প্রাধান্য কার উপরে পাচ্ছে, একটা মেয়ের উপরে নাকি একটা ছেলের উপরে, সেটার উপর ডিপেন্ড করে। এবং আলটিমেটলি এটা যখন হলে যায়, সেটা যদি ছেলের উপর গল্প হয়, যদি হিট করে, তখন ওই সিরিয়ালে দেখা যায় আরো 10টা ছবি গল্প ভাবে রেডি হয়ে যায়। আবার সেম দেখা যায় যে কোনো মেয়ের উপরে গল্প ভালো লাগলো দর্শকের কাছে, তো দেখা গেল ওই সিরিয়ালে আরো 20টা ছবি। এটা আমাদের অনেকবার অনেক উদাহরণ আমি দিতে পারি। না, এটা একটা হয় যে একটা ট্রেন্ডের মধ্যে দিয়ে মানুষ যায়, সেটা ফ্যাশনে হোক, সেটা আর্কিটেকচারের কথা বলছি, হ্যাঁ আর্কিটেকচারে হোক, মুভিতেও এটা হয় হয়। কিন্তু আমার দুঃখটা এই জায়গায় যে কেন ওয়ান ম্যান শো হবে? এটা আরেকটা কারণ হতে পারে, যেটা স্ক্রিন পার্সোনালিটি একটা ব্যাপার আছে। দর্শক আসলে নাকি, আমি আরেকটু তাহলে ক্লিয়ার করে বলি, এত ভদ্র ভাবে না বলে, নাকি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এখন যারা কাজ করছে, বিশেষ করে আমি যদি অভিনেত্রীদের কথা বলি, তারা আসলে অভিনয়ের দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে, বা তারা তাদের যোগ্যতার দিক থেকে অত স্ট্রং না যে তারা সেই জায়গাটা নিতে পারে, তাই কি? এটা তো অবশ্যই, এটা তো একটা প্রতিযোগিতার জায়গা। আমি আমার হিরোর সাথে কাজ করলেও আমি ওয়ান ম্যান শো গল্পটাকে আমার উপরে নিয়ে নিতে পারছি, এটা আমার ক্রেডিট যে একজন ডিরেক্টর ডাইভার্ট হচ্ছে আমার উপরে ক্যারেক্টারটাকে রান করার জন্য। আবার দেখা যাচ্ছে একটা হিরোকেও প্রাধান্য দিয়ে গল্প করলেও আমার জন্য স্পেশাল একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে অনলি আমাকে ইনক্লুড করার জন্য। এগুলোই কিন্তু অ্যাচিভমেন্ট থেকে যায় এবং ইতিহাসে এগুলো নোট থেকে যায়। এবং ওই ধারাবাহিকতা থেকেই কিন্তু আরেকজন ডিরেক্টর নতুন করে ভাবে একটা আর্টিস্টকে নিয়ে। কিন্তু ওই জিনিসটা আসলে এদের ভেতরে এখন একটু কম পাওয়া যাচ্ছে, যে ব্লকবাস্টারে যে ছবিগুলো ভালো করছে না, অথবা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা দর্শক একটানা তার ওয়ান ম্যান শো প্রেজেন্টেশনটাকে নিতে পারছে না। তো এই বিষয়গুলো থাকে যখন, খুঁটিনাটি গ্যাপ থাকে যখন, তখনই হচ্ছে ছবিটা পড়ে যায়। আমি ধরেন না বলছি শুধুমাত্র স্পেসিফিক ভাবে এখন যে চিত্রনায়িকা যারা আছে তাদেরকে যে যেরকম ডিপ্রাইভড হচ্ছে, কিন্তু এর আরেকটা দিকও আছে, আরো কিন্তু অনেক নায়ক যদি আমি বলি, তারাও কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কিন্তু সামহাও তারা ঠিক সেই আসনটাতে বসতে পারছে না। দর্শকের মনটা কেড়ে নেওয়ার, মানে এই যে ভালোবাসাটা। শুধু দর্শক? শুধুই কি দর্শক না, আসলে স্ক্রিনে অন স্ক্রিনে যখন এটা রিলিজ হয় ছবি, তখন তো আমাদের দর্শকরা দেখতে পায়, কিন্তু তার বাইরে কিন্তু আরেকটা ক্ষেত্র আমাদের রয়ে যায় বিহাইন্ড দ্য সিন, যেটা ডিরেক্টর প্রডিউসারদের মাঝখানেও কিন্তু জনপ্রিয়তা পাওয়াটা একটা ইম্পর্টেন্ট, এবং জায়গাটা ক্রিয়েট করা, যেখানে হচ্ছে ডমিনেটিং, বলবো কি আমি বলতে পারি এটা ডমিনেটিং হতে পারে বা আরোপিত হতে পারে, অ্যাজ ইফ আমি এই ইউনিটে কাজ করছি, বাট এখানে 50% অ্যাটলিস্ট না হলেও 60% আমার পছন্দের সাথে মিল রেখে থাকতে হবে, আদারওয়াইজ আমি করবো না। এই দিকটা কিন্তু আমাদের অলিখিতভাবে থাকে, এটা কেউ কিন্তু খণ্ডাতে পারে না। তো এইটা যদি আমরা ক্রিয়েট করতে না পারি, তখনই কিন্তু ঝামেলাটা হয়। আমি হিউজ আসলাম, কাজ করলাম, ওপির এখানে আসলাম, ইউনিটে আসলাম, বাট আমার পছন্দ অপছন্দ, আমার টাইমিং সেন্স, আমার সবকিছুর সাথে কোনোটাই রিলেটেড না এখানে, সো আমার এখানে কাজ করে তো কোনো লাভ নেই। আপু, এখন আমি যদি ওই যে আপনার ডিরেকশনটাকে যদি একটু বাদ দিই, অভিনয় আপনি এখন কয়টা সিনেমা করছেন? আমি এখন ছবি করছি, একটা রাত্রির যাত্রী আর একটা সুন্দর হৃদয়, দুটো হচ্ছে শুটিং করছি, বাকিগুলো শেষ হয়ে গেছে, আর একটা সাইন করেছি, সামনে শুটিং করব। আপনি যে দুটি চলচ্চিত্রের কথা বললেন, সেটা কি এখন সাইমultaneously একসাথে শুট হচ্ছে? না, একসাথে শুট হয় না তা না, মাঝে মধ্যে হয়, বাট আমি করি না, কনসেন্ট্রেশন ব্রেক হয় আমার।
কারণ আমরা যদি বাইরের উদাহরণ দিই, পশ্চিমা দেশ বলেন বা ভারতে বলেন, দেখা যায় যে প্রত্যেকে একটা কাজ শেষ করার পর একটা ইন্টারভেল নেয়, তারপরে আরেকটা কাজ করে। এটা আমরা নাটকে আসলে পারি না, নাটকে হয় না, কিন্তু ফিল্মে হয়। কিন্তু তারপরেও দেখা যায় যে অনেকে বলছে যে আমি একসাথে এখন 3টা শুটিং করছি, 4টা শুটিং করছি। এটা কিভাবে হয় একসাথে না? ঠিক আমিও একসময় দেখা গেছে যে এমন হয়েছে যে এখানে শুটিং করেছি একটা সিকোয়েন্স, বেসিক্যালি এদেরই হচ্ছে আমার ডেট সেট করেছে, হয়তো টানা 7 দিন এদের, কিন্তু মাঝখানে হয়তো আমার কো আর্টিস্ট সে হয়তো কালকে সকালে ফ্লাইট চলে যাবে, বাট ওর সাথে আমার ও আসবে হয়তো 1 মাস পরে, বাট এদের কাজ শেষ, এরা হয়তো একটা সিন আমার সাথে কোনো কারণে আটকে গেছে, রিকোয়েস্ট করলো, দেন হচ্ছে যে কাজটা করে দিলাম। এরকম হয়তো বা করেছি। এটা তো আপু ইনসিডেন্ট রান করা, যে সকালে এদের কাজ হয়েছে, যেটা সকালে বিকেলের কথা বলছি না, যে আমি একই মাসে বা একটা শুটিং যখন আমার চলছে সেটার সাথে পাশাপাশি আমি আরেকটি চরিত্রের মধ্যে ঢুকতে পেরেছি না, এটা করতে হয়েছে, করতে হয়, কারণ একটা আর্টিস্ট কখনো একটা না 1 মাস দিয়ে দিলে সেটি এফোর্ড করতে পারবে এমন কোনো কথা নেই। দেখা গেলো 10 দিন ইউজ করার পরে কোন একটা বিভ্রাট হতে পারে, কারোর শিডিউল মিসিং হতে পারে, শুটিংটা ক্যান্সেল হয়ে যেতে পারে, পুরো মাসটা তো তখন ওই আর্টিস্টটা বসে থাকবে না। তখন দেখা যায় যে পেছনে যে থাকে তাকে হয়তো আমরা বলি যে তুমি কি কাজ এই ডেটটা ইউজ করতে পারবে আমার, দেন হয়তো সে ওই ডেটটা আগায় নিয়ে আসলো, তখন হলো কি ওর কাজটাও শুরু হয়ে গেল এই মাসে। হ্যাঁ, কিন্তু কিছু করার থাকে না তখন। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন সেইখানে যে কিছু করার থাকে না। যদি আমি বলি, আমি তো আসলে অভিনয় করছি, হ্যাঁ, আমি আমার বেস্টটা দিতে চাই, সেই ক্ষেত্রে কি আসলে কাজের মানটা ঠিক থাকে? ডেফিনেটলি না, এটা কখনোই এটা আশা করা ঠিক না, এটা কখনোই আশা করা ঠিক না যে একই মাসে 2টা চরিত্র রান করবে এবং সেটা খুব ভালো কিছু হবে। যদি ভালো কিছু হয়ও বুঝতে হবে, ধরে নিতে হবে যে এটা আরো ভালো হতে পারতো। বিরতির পর ফিরে এলাম চিত্রনায়িকা মৌসুমীকে সঙ্গে নিয়ে আজকে রেস্কিউ লাইটস অফিস গ্লোয়িং চেয়ারে। আমরা একটু কর্মজীবন থেকে বেরিয়ে আসি, আমরা ব্যক্তিগত জীবনে একটু যেতে চাই। 20 বছর পূর্ণ হলো আপনার এবং সানি ভাইয়ের একসাথে পথ চলার। কংগ্রাচুলেশন। আমার একটা প্রশ্ন আছে, আপনি ওমর সানি ভাইয়াকে কেন বিয়ে করলেন? আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে কলিগ হিসেবে সে চমৎকার, তার সাথে অনেক কিছু শেয়ার করা যায়, এবং আমি অবলীলায় আসলে ওর সাথে সবকিছু শেয়ার করতাম। কিন্তু কলিগ, সহকর্মী, এবং আপনি তখন এখন হচ্ছে সহধর্মিনী। হ্যাঁ, সহকর্মীটাই ভালো ছিলাম, কারণ আমি বেশি আবদার করতে পারতাম। আচ্ছা, সহধর্মিনী হওয়ার পর যেটা দেখা গেল, তার অধিকার এবং অনধিকার চর্চা, অধিকার চর্চা সবকিছু তার অধিকারই বেশি হয়ে গেল, যেটা আমার বিয়ের আগে ছিল। আমি তার উপর অনেক কিছুই অনেক কিছু চাপিয়ে দিতাম। অনেক অনেক ঘটনায় আছে যে দেখা যেত যে আব্বু আম্মুর কাছে কালার হবো, ওকে কালার করে দিতাম। আমি তো জানি না, ও জানে। তখন আব্বু বলতো যে বাহ, আমার মেয়ে কত ভালো, আর ও হচ্ছে এত ভালো। ও যদি জানতো যে আমি এটা বলেছি, ও আচ্ছা এটা বলেছে, আচ্ছা আমার উপর ক্ষোভ নিয়ে থাকবে, কিন্তু সে কিছু বলবে না। আপনি বলতে চাচ্ছেন যে সানি ভাই হ্যাজ চেঞ্জড আফটার? এটা সব ছেলেরাই হয়, এটা আফটার টাফটার বলে কোনো কথা না। বিয়ের পর সব ছেলেরাই চেঞ্জ হয়, তারা মনে করে ও আমার বউ, আমার কি না, এখন ও আমার শুধু, পৃথিবীর আর কেউ কারো না। আপনি বলতে চাচ্ছেন যে সানি ভাই ডমিনেটিং? ও সবসময় ছিল এটা, বাট ও চাইল্ডিশ অনেক। ও ডমিনেটিং যেরকম, আবার বোঝাতে পারলে খুব বোঝেও, যদিও কান কথাটাই বেশি শুনে। আর এটার পেছনে আরো একটা কারণ হচ্ছে আমার দোষ আছে, আমি একটু ইন্ট্রোভার্ট, আমি একটু কম বলি, একই জিনিস বারবার কেন বলবো,
আমার কথা হলো এটা। আর ওর কথা হলো, আমি বললাম না তো, তুমি বললে যে তোমারটাই নিয়ে নিল। ওপি বলছে, ওপি বললো তো আমাকে এটা। আচ্ছা, ওপি বলছে, ওপি ভুল বলতে পারে কারণ ও নিজের চোখে দেখেনি। আচ্ছা, ও তোমাকে এটা বলছে, ঠিক আছে, আমি তো এটা দেখছি, আমি তো দেখে তোমাকে এটা বললাম, তো আমারটা বিশ্বাস করো। ওপি আমাকে বললো তো। আপু আমার এই যে সন্দেহের মতো ছোটে, এটাকে থামানো যায় না। ওকে, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনারা একই মাধ্যমে কাজ করছেন, অবশ্যই এই মাধ্যমে অবস্থান ডাজ ম্যাটার। হ্যাঁ, কে কোন পজিশনে আছি, কার পপুলারিটি আসলে কতটুকু, এইটা নিয়ে কি কখনো আপনাদের মধ্যে পার্সোনালিটি ক্ল্যাশ হয় বা হয়েছে? এখানে আসলে হওয়ার কথাই ছিল, আসলে কেন যে হলো না, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হলো না, সেক্ষেত্রে আমি বলবো যে এই 20 বছরে এই যে হলো না, তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একজনের একটা কম্প্রোমাইজ বা স্পেশাল কনসিডারেশন আছে। আসলে একজনের জন্য তো কোনো কিছু হয় না, আসলে দুপক্ষরই প্রেজেন্টেশনটা, বুঝতে পেরেছো তো? প্রেজেন্টেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমার ভেতরে কখনো এরকম দেখেনি। আমি যখন ওয়াইফ থাকি, তুমি বললে হয়তো বিশ্বাস করবে কিনা, অথবা যারা বাসায় দেখে আমাকে তারা হয়তো বিশ্বাস করবে যে এমন হয় মাঝে মধ্যে যে তোমার ভাই হয়তো তোমার সামনে আমাকে বকা দিয়ে বসতে পারে, হয়তো আমার মনও খারাপ হবে, কিন্তু দেখা যাবে যে আমি ওই সময়টা ভুলটা ভাঙাবো না, ওর পরে হয়তো বলবো। একটাই কারণ যে ওটা আমি জিনিসটা ওর মাথায় কখনো দিতে চাই না যে ও আগে যেমন ছিল, কোনো সময় যেন এটা ভাবে না যে আচ্ছা আজকে আমি মৌসুমী দুজন হাজব্যান্ড ওয়াইফ, আমার ওয়াইফ, বাট ও একটা পজিশন আছে বলেই হয়তো ও আমাকে কেয়ার করছে না বা আমার সম্মানটা ও দিচ্ছে না, এটা যেন কখনো ফিল না করে। আর আমার দিক থেকে সবসময় বলেই রাখি আমি ওকে, যে শুধু তাই না, আমার আশেপাশে যারা কাজ করে আমার সাথে সবাই জানে এটা, যে আমাকে কতটুকু অনার করবে তুমি সেটা পরের ব্যাপার, আমি এটা পরে দেখবো, আমারটা আমি নিয়ে নেব। বাট অ্যাজ এ হাজব্যান্ড, ইন্ডিভিজুয়াল অমরসানি আলাদা, বাট আমার হাজব্যান্ড হিসেবে তাকে তুমি কতটুকু রেসপেক্ট করলে সেটা আমি হিসাবটা আগে দিব। সেটা যদি তোমার সাথে আমার বনিবনে না হয়, আমার সাথে কাজ হবে না, তোমার প্রথমেই এটা নেগেটিভ হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডকে আমার বলা আছে যে দেখো, মনে করো পৃথিবীর সবাই তোমাকে অসম্মান করলো, তোমাকে ভালোবাসলো না, ফেলে দিল, তোমাকে খারাপ বললো, তুমি অকেজো হয়ে গেলে, আমি একমাত্র পার্সন যে তোমাকে সবচাইতে সম্মান দেব, সবচাইতে ভালোবাসা দেব, সবচাইতে তোমাকে আমার অবস্থানের দিক থেকে আমি উপরে রাখবো, বকাটাও আমি তোমাকে বেশি দেবো। কারণ কেন তুমি তোমার আজকে ভুলটা হবে, কারণ তুমি তো মানুষের জন্য কম করনি, কম ভালোবাসনি মানুষকে, তুমি আজকে ভালোবাসা কেন কম পাবে, কেন তুমি মেনে নিলে? তো এই হচ্ছে আমার দিক থেকে ওকে গ্যারান্টি দেওয়া। সানিভার সাথে সেদিন কথা হচ্ছিল, কথায় কথায় উনি বলছিলেন যে এই যে তার অভিনয় জগতে চড়াই উতরাই, তার জন্য উনি আসলে একটা সময় বলছিলেন যে না, আমি অনেক অমনোযোগী হয়ে গিয়েছিলাম। সেই সময় আপনার ভূমিকাটা কি ছিল? আমার ভূমিকা বলতে আমি সবসময় নিউট্রালটাই বেছে নিয়েছি, বিকজ আমি জানি ওই সময় আমিও একজন আসামি তার দৃষ্টিতে, আবার তার সবচেয়ে ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষ আমি, মানে আমার কারণে সে ভিলেন হয়ে গেল, পৃথিবীর কেউ বুঝুক না বুঝুক, আমি আর সে কিন্তু বুঝতে পারতাম। ইন্ডাস্ট্রিতে তাকে কর্নার করা হলো যে কেন তুই মৌসুমীকে বিয়ে করলি, আর সবচাইতে যে মানুষটাকে সে ভালোবাসে, যাকে ছাড়া সে থাকতে পারবে না, সে মানুষটা হলাম আমি। বিকজ এটা বারবার প্রমাণ হয়েছে, এটা এই কারণে ফ্যামিলি তো প্রথম দিকে মেনে নিতে পারেনি, তার আমাদের দুজনের এই পজিশনের ভেতরে কেন আমরা হুট করে বিয়ে করব, এটা তারা বলছিল যে ঠিক না, আরো পরে করো, বাট ও করবে এখন,
জাস্ট এটার জন্যই। তোর এই ভুলের মাসুল দিতে গিয়ে আমি ওকে বললাম যে ঠিক আছে, এটা আমরা একটা চুক্তিতে আসি, সবাই জানো আমাদের আলাদা হয়ে গেছি, তুমি তোমার মতো আগের মতো কাজ করো, আমি তোমার জন্য থাকবো, তুমি আমার জন্য থাকবা, বাট সবাই জানবে আমরা আলাদা হয়ে গেছি, আবার ঠিক টাইমে আমরা আবার এক হয়ে যাবো। সিনেমা। তারপরে গল্প শুনতেই হবে, বাকিটুকুর উপাধি পর্দায় থাকলে হবেই না। সে কোনোবারই রাজি হয়নি, কোনোবারই কখনই আমাকে রেখে সে থাকেনি, থাকতে পারেনি। তাতে আমি বুঝতাম যে সে প্রতিনিয়ত এটা কষ্ট পাচ্ছে যে এই মেয়েটার জন্য আমাকে মেনে নিতে হচ্ছে সবকিছু, বাট এই মেয়েটাকেও সে ছাড়তে পারছে না। এটা একটা অন্য ধরনের ভালোবাসা ছিল। তো দিন শেষে হয়তো কি, তার মুখে যতটুকু হাসি ফোটাতে পারতাম তার চেয়ে হয়তো কষ্টই বেশি দিয়ে ফেলতাম আমার অজান্তে। আমার কর্মকাণ্ড, যেমন আমি নতুন ছবি সাইন করা, কাজে যাওয়া, রেগুলার আমার অনেক নিউজ আসতো, আমি চেষ্টা করতাম যে তার কাছে নিউজগুলো না পৌঁছাক আর না দেখুক। সে জানে আমি কাজ করতে যাই, আমি শুটিং করি, কি কাজ আমার শুটিং করা কাজ, শুটিং করেই চলে আসি। আমার কোনো অ্যাচিভমেন্ট, আমার কোনো সাকসেস, কোনো কিছু আমি তার সামনে তুলে ধরার চেষ্টা করতাম না। বাট একসময় দেখলাম যে আসলে আমি ভুল, আমার সবগুলো সাকসেস সে এনজয় করতো। তার কাছে মনে হতো যে তার স্যাক্রিফাইসের বিনিময়ে সে আমার সাকসেসটা মানে চাচ্ছে, এটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট। হয়তো সারাদিন রুম থেকে বের হতো না, যেদিন একটা আমার ভালো নিউজ পেতো সেদিন সে রুম থেকে বের হতো, ভালো মুডে গল্প করতো। এটা আমি অনেকদিন পর আবিষ্কার করলাম। না, আপনার কাছে মনে হতো যে আগে আমার কাছে মনে হতো যে তার কাছে জেলাসি হতে পারে, কষ্ট পেতে পারে, যে দেখছো আমি তো ঠিকই ঘরের মধ্যে তার জন্য অফ হয়ে বসে আছি, বাট সে তো কাজে যাচ্ছে, সে তো ঠিকই আছে, ভালো আছে, বাট আমার তো কষ্ট হচ্ছে, এটা তো আমি কাউকে বুঝাতাম না। কিন্তু ওই জিনিসটাই আমি পরে ফলো করে দেখলাম যে এটা আমার ভুল, একেবারে ভুল ধারণা। যে মানুষটাকে আমি ভাবছি কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু দিন শেষে ওর জিতটা হলো এই মেয়েটা যখন সাকসেস হচ্ছে, কোনো অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে, কোনো ভালো কিছুর একটা নিউজ আমাকে নিয়ে হয়ে যাচ্ছে, তখন সে ওটাকে এনজয় করতেছে, মানে ওটাই তার চাওয়া ছিল। আমি অবাক হয়ে গেলাম যে আসলে আল্লাহ মানুষের ভিতরে মানসিকতা কত রাখে আসলে, মানে এখানে কার কি চলে কেউ জানে না। আমি বুঝতে পারছি ব্যাপারটা আপনার জন্য অসম্ভব ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল। আমি ক্রিটিক্যাল বলবো না, আমি বলবো ইমোশনাল, কারণ আমি এই দূর থেকে আপনার চোখের কোণে চিক 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 দেখতে পাচ্ছি। আমার এসব কথাগুলো মনে করতে যে আসলে চোখের পানিটার কথা যে বলবো, আমার বুকের ভিতরে বেশি কাঁপে, ওই দৃশ্যগুলো সব ভাসে, তো তখন খারাপ লাগে অনেক। বাট এরকম একটা হিরো দেখেছি আমার চোখে, জল করে, যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু সুন্দর, এবং দর্শকদের ভিতর হেঁটে গেলে 10টা বলবো না, মানে 100টা 500টা মানুষের ভেতরে একটা মানুষকে দেখা যেত, সেটা হলো ওমর সানি। সেই মানুষটা ঘরের ভিতরে বসে থাকে, দরজা খুলবে না, আটকা বসে থাকবে, আর সেটাতে যদি মানুষ থাকে তো জোর করাও যায় না কিছু। বাট নাও দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড। আল্লাহ রহমত করেছে, আল্লাহ রহমত বলবো এটা, যে আল্লাহ, আমি ভাবতাম যে আমি হয়তো বেঁচে থাকা অবস্থায় আমি অনেক কিছু দেখে যেতে পারবো না, কিন্তু আসলে ওর কারণে হয়তো আমি তিলে তিলে ভিতরে আরো বেশি শেষ হয়ে যাচ্ছিলাম, বাট আল্লাহ বাঁচিয়ে দিল শেষ পর্যন্ত। না, কারণ ভাইয়াকে মাঝখানে দেখলাম ভিলেন হিসেবে কাজ করা শুরু করলেন, তারপরে নাটক প্রডিউস করা শুরু করলেন, এখন আবার কাজ করা শুরু করেছেন। খুব আমার কেন জানি মনে হচ্ছে যে আমি এখনো বলবো হি ইজ আ লিটল বিট ডিস্ট্রাক্টেড। আসলে ওটাও কিন্তু আমার, অনেকে হয়তো বলে যে কেন আপনি করলেন ভাইয়া, এবং আমি সত্যি কথা নিজে দর্শক হিসেবে আমি তার ভিলেন হিসেবে কোনো ছবি এখনো দেখিনি, ও আমাকে দেখাতেই পারিনি কখনো, আমি দেখিনি কখনো, আমি মানতেই পারি না। বাট আমি চেয়েছি যে কাজ করুক, ঘরের ভিতর থেকে বের হোক। একটা মানুষ কেন আটকে থাকবে ঘরের ভিতর? সে তো জীবিত, তার তো লাইফ আছে, তার বন্ধু থাকা উচিত, তার লাইফে তার অনেক কিছুই বাকি রয়ে গেছে, তাই না? একটা বিজনেস করতে পারে, ইচ্ছা করলে ফ্যামিলির সাথে মিশতে পারে, ভাই বোনদের সাথে মিশতে পারে, কোনো কিছুর সাথে সে রিলেটেড ছিল।
এত অ্যাসোলেটেড হয়ে গেছিল। ওখান থেকে বের করাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, মানে যুদ্ধ মনে হচ্ছিল আমার কাছে। তো যখন সে রাজি হলো, আস্তে আস্তে কিন্তু সত্যি সত্যি চেঞ্জ করা গেল তাকে। মৌসুমী আপা, বিরতির আগে আমরা কথা বলছিলাম আপনার এবং সানি ভাইয়ের সম্পর্কে, এবং আমি এটা বুঝলাম যে ওই সময়ে আপনার খুব একটা ক্রাইসিস মোমেন্ট গেছে, এবং ওইসব ক্রাইসিস মোমেন্টে মানুষ আসলে খুব হাতড়ে হাতড়ে কাউকে পেলে একটা আশ্রয় চায়, এটা একটা কথা। আর সেকেন্ড হচ্ছে যে ওই যে ক্রাইসিস পিরিয়ডটা গেছে, ওই সময় কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে নিয়ে আপনার সম্পর্কে কথা শোনা গেছে। এই দুইটা সমীকরণ কি আমরা কোনোভাবে এক করতে পারি? এটা খুব সাধারণ, এই সমীকরণটির হিসাব হচ্ছে খুব ইজি। এটা একটা কারণ হচ্ছে সাংবাদিকদের নিউজের কিছু সোর্স দরকার হয়, সেটার জন্য তারা নিউজটাকে কিভাবে আকর্ষণীয় করা যায়, নিত্য নতুন করা যায়, সেটার সোর্স তারা খুঁজতেই থাকবে। তো যখন দেখলো যে ওমর সানি নেই, সেই জায়গাটায় মান্না চলে আসছে, মান্না সুপারহিট, আমার সাথে সবগুলো ছবি আমার সাথে সাকসেস হয়ে যাচ্ছে, এবং বিশাল আকারের সাকসেস, বছরের সেরা সাকসেস, মানে 1 থেকে 10 পর্যন্ত মান্না ভাইয়ের সাথে আমার ছবিগুলো আসতো। তো এই জিনিসগুলো তখন মানুষ মার্ক করা শুরু করলো, এবং এটাকে নেগেটিভ পজিটিভ করে এক একজন, কেউ পজিটিভলি নিউজ করতো, কেউ নেগেটিভ করতো। আবার কিছু কিছু সময় দেখা যেত যে ছবি রিলিজ হবে, ঠিক তখন একটা এরকম ধরনের নিউজ করে বসতো প্রডিউসাররা, তখন করতো, এখন করে কিনা আমি জানি না, তখন এরকম করে বসতো যাতে ওইটা ছবি হিট হয়ে যায়। এসব কিছু কারণ ছিল, বাট বাই দিস টাইম এমন না যে আমার ফ্রেন্ড সার্কেল দরকার হয়নি শেয়ার করার জন্য, কারণ আমি ওভারকাম করার জন্য একা যথেষ্ট ছিলাম না তার মতো একজন পার্সনকে হ্যান্ডেল করা। তো আমার ফ্রেন্ড সার্কেলে সবারই একটা কথা ছিল, আমার ফ্যামিলিরও একটা কথা ছিল যে তুমি যেটাই তার ভার বহন করো না কেন, তার তোমার যে সিচুয়েশনটা, বেসিক্যালি তোমরা কি চাও কিনা, কতটুকু পারবা। যেটা হতে পারে সে কিছুদিনের মধ্যে ভালো হয়ে যেতে পারে মানসিক দিক থেকে, আবার হতে পারে সে তোমার উপর টর্চার গুলো বাড়িয়ে দিতে পারে। সে হয়তো বুঝলোই না যে তুমি তার ভালো চাচ্ছ, সে হয়তো এই নিউজগুলোকে কেন্দ্র করে তোমার উপর মানসিক উল্টো ব্লেম দেওয়া শুরু করে দিল, তখন তো তুমি মানসিকভাবে ভেঙে পড়বে। সো তুমি আগে ভাবো। তাই আমি বললাম যে না, সে যেহেতু কোনো অবস্থায় আমাকে ছাড়া থাকতে পারবে না, সো আমিও তাকে ছেড়ে যাব না কখনো, এভাবেই থাকবো, সে একসময় বুঝতে পারবে। ওই জায়গাটা থেকে হচ্ছে আমি ভয় পেতাম না, আমি ওই জন্য ড্যাম কেয়ার ছিলাম, ভয় পেতাম না, যা খুশি লিখো। আমার হাজবেন্ড, আমি আমার হাজবেন্ডের সাথে বোঝাপড়াটা ক্লিয়ার করতাম। মানে যেহেতু আপনি একেবারে ডিটারমাইন্ড ছিলেন যে আই উইল বি অলওয়েজ উইথ মাই হাজবেন্ড, তার মানে বলতে চাচ্ছেন যে এই যে স্ক্যান্ডাল, গুঞ্জন বা ওই যে আশ্রয়ের কথা বললাম, সেটা শুধুমাত্র হয়তো কিছু মানুষ এসছে সেটা সার্কেল, আমার বন্ধুত্ব, আর কিছু না, পার্সোনাল এমন ভাবে হয়নি যে কারোর উপর আমি ডিপেন্ড করে যাব, তার হাত ধরে চলে যাব কোথাও, বা এমন কোনো হয়নি এরকম আমার লাইফে যে আমার হাজবেন্ডকে আমি তার কারণে ভুলে থাকতে পারবো একটা দিন বা একটা মুহূর্ত। তো ওরকম কেউ আমার লাইফে আসেনি, সো স্কোপ আর হয়নি যে অবস্থানি ছিল আমার হৃদয়ে। আপু, আমরা আসলে একটু হালকা মেজাজে চলে যাই, একটু খেলাধুলা করি। আচ্ছা, ঠিক খেলাধুলা না, আপনাকে একটা ছবি দেখাবো আমরা, সেই ছবিতে আপনাকে বলতে হবে যে এখানে দুজন মানুষের ফেস আছে।
পাচ্ছি না, রিয়াজ রিয়াজ মনে হচ্ছে একটু, কপালটা চুলটা বুঝছো, বাকিটা দাঁতটা ফেরদৌসের মতো মনে হচ্ছে কিছুটা, ফেরদৌস আর রিয়াজ মনে হচ্ছে কিছুটা পুরোটা দেখি না। তাহলে অ্যান্সার দেখি। ফেরদৌস আর কে? ফেরদৌস ভাই আর রিয়াজ ভাই ঠিকই তো আছে। খুব প্রিয় সহকর্মী বোঝা যাচ্ছে। না, ওই যে ওদের হাত পা চেহারা আছে আমি বুঝতে দাঁতটা তো ফেরদৌসেরটাই ছিল, কিন্তু কপালটা বলে গেলে ফেরদৌসের না, রিয়াজের ছিল। আপু আরেকটা পরীক্ষা নিব আপনার। আমরা খুব ভালো মতো জানি আপনি লেখালেখি করতে ভালোবাসেন, আপনার বইয়ের কথা অলরেডি প্রকাশিত হয়েছে। কি করতে হবে? আপনাকে প্রেমপত্র লিখতে হবে। প্রেমপত্র তো জীবনে লিখিনি। আমি কয়েকটা শব্দ দিয়ে দিই, ওই শব্দগুলো যদি আপনি এখানে ব্যবহার করেন দেখবেন খুব সুন্দর প্রেমপত্র হয়ে গেছে। ঠিক আছে? Okay. আপনি প্লিজ রাইট ডাউন। অনুভূতি, ঘৃণা, অকেজো, অকেজোর সাথে ভালোবাসা কি সম্পর্ক আল্লাহ? আবেগ, প্রতারণা এবং ব্রেকআপ। প্রতারণা এবং ব্রেকআপ। প্রতারণা এবং ব্রেকআপ। আর আপনাকে সন্ধি সাহায্য করবে পরিচিত গান গাবো, প্রেমেরই গান, সবার খুব পরিচিত। এখন তো সময় ভালোবাসা কাছে আসা, তুমি যে একা আমিও একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, আপু লিখতে লিখতে আমরা একটা বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। প্লিজ স্টে উইথ আস। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমার সাথে আছেন মৌসুমী আপু। না, তোমার শেষ? অপেক্ষা আমাকে অনেকক্ষণ ব্রেক নিয়ে ফেলেছি। হ্যাঁ, এই তো ভালোবাসার অপর পিঠেই নাকি থাকে ঘৃণা, যা কিনা তোমার জন্য এখনো প্রযোজ্য হয়নি। কবে হবে তাও জানি না। অনুভূতি দিয়ে ঠিক আমার আবেগ প্রকাশ করতে পারি না, তাই তুমি ভাবো আমি তোমাকে ভালোবাসিনি কখনো। ভেবেছ তাই প্রতারণায় বন্দি করে রেখেছি ভালোবাসার নামে। এই বিশ্লেষণ সত্যি হলে ধরে নেব আমার ভালোবাসা এখানে অকেজো, যার কোনো শক্তি নেই। এখানে নতুন করে ব্রেকআপ বলার প্রয়োজন আছে কি? বলেছো ব্রেকআপও দিতে হবে। আচ্ছা, কতগুলো প্রশ্ন করব, ঠিক আছে? ছটপট উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু মাঝে মাঝে একটু ব্যাখ্যা চাই, সেজন্য আগে থেকেই বলে দিলাম ঝটপট উত্তর দেবার প্লিজ চেষ্টা করবেন। শুরু করি। ঘন্টায় কয়বার ওমসানির সঙ্গে যোগাযোগ হয়? অনেকবার, মিনিমাম 5 বার। ঘন্টায় 5 বার। আপনার সবচেয়ে বড় দুর্বলতা, যা দিয়ে আপনাকে বোকা বানানো যায়? সরলতা। এমন কি কোনো ঘটনা আছে যার জন্য মনে হয় যে নায়িকা না হলে বোধহয় ভালো ছিল? হয় কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে, তখন মনে হয় যে নায়িকা হওয়ার কি দরকার ছিল। অবাঞ্ছিত ঘটনা মানে? হয় না, আমাদের কিন্তু অনেক ধরনের কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় যেগুলো ট্যাকেল করতে তখন খুব কষ্ট হয়। এমনও হয় যে বিশ্বাস করানো খুব মুশকিল হয়ে যায় ওই মুহূর্তে, যে বিষয়টা এরকম না এরকম। তখন খুব রাগ উঠেছে, আসলে নায়িকা হওয়ার কি দরকার ছিল, এত ঝামেলাও হতো না। ভিড়ের মধ্যে শুটিং করছেন, হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে আপনাকে জড়িয়ে ধরে বলল আপনি তার মা, তখন কি করবেন? হ্যাঁ, হতেই পারে,
সে বলতেই পারে অনেকের চোখে আমি মা, অনেকের চোখে আমি বোন, অনেকের ভালো লাগার মানুষ, অনেক কিছুই হতে পারি। আমি তার আমার না এখন। হয়তো ওই মেয়েটা স্বপ্ন দেখে এসে বলবে আমাকে। হতেই পারে। হিরো নাম্বার 1 শুনলে কার কথা মাথায় আসে? মান্না, সাকিব, ওমর সানি? এখন তো সাকিবের কথাই মনে আসে। বাট আমি যদি তিনজন যদি একসাথে বলি একজনকে বেছে নিতে হবে। ওমর সানি আমার দৃষ্টিতে। ভেরি ডিপ্লোম্যাটিক। আচ্ছা, কোন একটা অনুষ্ঠানে গেছেন, সেখানে সবাই আপনাকে আন্টি আন্টি বলে ডাকছে? না, ডেফিনেটলি তখন ভালো লাগবে না, তখন আমি বলি যে আমি তো তোমার আন্টি না, সরি। ক্লাস 1-এ পড়ার সুযোগ যদি পান তাহলে কি করবেন? উফ, কি যে মজা হবে। এটা বলার অপেক্ষা রাখে, এটা কি বললা তুমি? আমার ঘুম হারাম করে দিলে আজকে রাতে। ভাবতেই ভালো লাগছে, আমি রেডি ফ্রক পরে আবার যে ক্লাস 1-এ ব্যাগ ট্যাগ নিয়ে যে আবার ক্লাস করতেছি। ছেলেদের কোন দোষটা দেখলে বিরক্ত হন? উফ, ছেলেদের কিছু ঢং আছে ভালো সাজার জন্য, ওটা খুব বাজে লাগে। ন্যাকামি। কতজন প্রপোজ করেছে আপনাকে? তো আমার এখন আর মনে নেই, একটা পর্যায়ে পর্যন্ত মনে ছিল, তারপর আমি কাউন্টে রাখিনি আর। প্রেমে পড়েছেন কয়বার? সিরিয়াসলি ওরকম ভাবে প্রেমে পড়িনি, একজনের প্রেমে সিরিয়াসলি পড়েছি, এটাকে নিয়ে এখনো ঘাটাঘাটি চলছে। আমার শেষ প্রশ্ন, এমন কোন প্রেমের প্রস্তাব কি পেয়েছিলেন যা ফিরে দেওয়ার পর আফসোস হয়েছে? না, এরকম হয়নি। বাট একটা লাভ ছিল আমার লাইফে, যার সাথে ব্রেকআপ হওয়ার পর আমার খুব খারাপ লেগেছিল। ওকে, তাহলে কেন বললেন প্রেমে পড়েছেন একবার? তার মানে একবার বলিনি তো, মানে ওইরকম সিরিয়াসলি প্রেমে কারোর সাথে পড়িনি, সেটা বলেছি। আচ্ছা, ওই প্রেমটা সিরিয়াসলি বলবো, সিরিয়াস ছিলই বলবো, বেশ সিরিয়াস ছিল। ওকে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বয়স বেড়ে গেছে। একদিনে তো হবে না, বাট মেনে নেব। বাহ, চমৎকার উত্তর। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। তোমার জন্য হয়েছে আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। নাচো। একসাথে রয়েছি দুজন, একে ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কখনো বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারই বলবো শতবার। চিরসাথী পথ চলা, তোমারই জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। এমন হয় মাঝে মধ্যে যে তোমার ভাই হয়তো তোমার সামনে আমাকে বকা দিয়ে বসতে পারে, হয়তো আমার মনও খারাপ হবে, কিন্তু দেখা যাবে যে আমি ওই সময়টা ভুলটা ভাঙাবো না ওর, পরে হয়তো বলবো। একটাই কারণ যে ওটা আমি জিনিসটা ওর মাথায় কখনো দিতে চাই না যে ও আগে যেমন ছিল কোনো সময় যেন এটা ভাবে না যে আচ্ছা আজকে আমি মৌসুমী দুজন হাজব্যান্ড ওয়াইফ, আমার ওয়াইফ, বাট ও একটা পজিশন আছে বলেই হয়তো ও আমাকে কেয়ার করছে না বা আমার সম্মানটা ও দিচ্ছে না, এটা যেন কখনো ফিল না করে। আর আমার দিক থেকে সবসময় বলেই রাখি আমি ওকে যে শুধু তাই না, আমার আশেপাশে যারা কাজ করে আমার সাথে সবাই জানে এটা, যে আমাকে কতটুকু অনার করবে তুমি সেটা পরের ব্যাপার, আমি এটা পরে দেখবো, আমারটা আমি নিয়ে নেব। বাট অ্যাজ এ হাজব্যান্ড ইন্ডিভিজুয়াল ওমর সানি আলাদা, বাট আমার হাজব্যান্ড হিসেবে তাকে তুমি কতটুকু রেসপেক্ট করলে সেটা আমি হিসাবটা আগে নিব।
সেটা যদি তোমার সাথে আমার বনিবনে না হয়, আমার সাথে কাজ হবে না তোমার। প্রথমেই এটা নেগেটিভ হয়ে যাবে। আর আমার হাজবেন্ডকে আমার বলা আছে যে দেখো, মনে করো পৃথিবীর সবাই তোমাকে অসম্মান করলো, তোমাকে ভালোবাসলো না, ফেলে দিল, তোমাকে খারাপ বললো, তুমি অকেজো হয়ে গেলে, আমি একমাত্র পার্সন যে তোমাকে সবচাইতে সম্মান দেব, সবচাইতে ভালোবাসা দেব, সবচাইতে তোমাকে আমার অবস্থানের দিক থেকে আমি উপরে রাখবো, বকাটাও আমি তোমাকে বেশি দেবো। কারণ কেন তুমি তোমার আজকে ভুলটা হবে? কারণ তুমি তো মানুষের জন্য কম করনি, কম ভালোবাসনি মানুষকে, তুমি আজকে ভালোবাসা কেন কম পাবে? কেন তুমি মেনে নিলে? তো এই হচ্ছে আমার দিক থেকে ওকে গ্যারান্টি দেওয়া। একদম। সানিভার সাথে সেদিন কথা হচ্ছিল, কথায় কথায় উনি বলছিলেন যে এই যে তার অভিনয় জগতে চড়াই উতরাই, তার জন্য উনি আসলে একটা সময় বলছিলেন যে না, আমি অনেক অমনোযোগী হয়ে গিয়েছিলাম। সেই সময় আপনার ভূমিকাটা কি ছিল? আমার ভূমিকা বলতে আমি সবসময় নিউট্রালটাই বেছে নিয়েছি, বিকজ আমি জানি ওই সময় আমিও একজন আসামি তার দৃষ্টিতে। আবার তার সবচেয়ে ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষ আমি, মানে আমার কারণে সে ভিলেন হয়ে গেল। পৃথিবীর কেউ বুঝুক না বুঝুক, আমি আর সে কিন্তু বুঝতে পারতাম। ইন্ডাস্ট্রিতে তাকে কর্নার করা হলো যে কেন তুই মৌসুমীকে বিয়ে করলি। আর সবচাইতে যে মানুষটাকে সে ভালোবাসে, যাকে ছাড়া সে থাকতে পারবে না, সে মানুষটা হলাম আমি। বিকজ এটা বারবার প্রমাণ হয়েছে। এটা এই কারণে ফ্যামিলি তো প্রথম দিকে মেনে নিতে পারেনি তার আমাদের দুজনের এই পজিশনের ভেতরে কেন আমরা হুট করে বিয়ে করব। এটা তারা বলছিল যে ঠিক না, আরো পরে করো, বাট ও করবে এখন, জাস্ট এটার জন্যই। তোর এই ভুলের মাসুল দিতে গিয়ে আমি ওকে বললাম যে ঠিক আছে, এটা আমরা একটা চুক্তিতে আসি, সবাই জানো আমাদের আলাদা হয়ে গেছি, তুমি তোমার মতো আগের মতো কাজ করো, আমি তোমার জন্য থাকবো, তুমি আমার জন্য থাকবা, বাট সবাই জানবে আমরা আলাদা হয়ে গেছি। আবার ঠিক টাইমে আমরা আবার এক হয়ে যাবো। সিনেমা তারপরে গল্প শুনতেই হবে, বাকিটুকুর উপাধি কমতে থাকলে হবে। সে কোনোবারই রাজি হয়নি, কোনোবারই কখনই আমাকে রেখে সে থাকেনি, থাকতে পারেওনি। তাতে আমি চলচ্চিত্র হচ্ছে, সেখানে শুধু দেখা যায় নায়কেরই আধিপত্য। এটা কেন? মানে এই ট্রেন্ডটা কিন্তু অনেক বছর ধরে, এটা কেন? এটা আসলে মূলত হচ্ছে গল্পটা প্রাধান্য কার উপরে পাচ্ছে, একটা মেয়ের উপরে নাকি একটা ছেলের উপরে, সেটার উপর ডিপেন্ড করে। এবং আলটিমেটলি এটা যখন হলে যায়, সেটা যদি ছেলের উপর গল্প হয়, যদি হিট করে, তখন ওই সিরিয়ালে দেখা যায় আরো 10টা ছবি গল্প ভাবে রেডি হয়ে যায়। আবার সেম দেখা যায় যে কোনো মেয়ের উপরে গল্প ভালো লাগলো দর্শকের কাছে, তো দেখা গেল ওই সিরিয়ালে আরো 20টা ছবি। এটা আমাদের অনেকবার অনেক উদাহরণ আমি দিতে পারি। না, এটা একটা হয় যে একটা ট্রেন্ডের মধ্যে দিয়ে মানুষ যায়, সেটা ফ্যাশনে হোক, সেটা এই আর্কিটেকচারের কথা বলছি, হ্যাঁ আর্কিটেকচারে হোক, মুভিতে হোক, এটা হয়। কিন্তু আমার দুঃখটা এই জায়গায় যে কেন ওয়ান ম্যান শো হবে। এটা আরেকটা কারণ হতে পারে, যেটা স্ক্রিন পার্সোনালিটি একটা ব্যাপার আছে। দর্শক আসলে নাকি, আমি আরেকটু তাহলে ক্লিয়ার করে বলি, এত ভদ্র ভাবে না বলে, নাকি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এখন যারা কাজ করছে, বিশেষ করে আমি যদি অভিনেত্রীদের কথা বলি, তারা আসলে অভিনয়ের দিক থেকে, পার্সোনালিটির দিক থেকে, বা তারা তাদের যোগ্যতার দিক থেকে অত স্ট্রং না যে তারা সেই জায়গাটা নিতে পারে, তাই কি? এটা তো অবশ্যই, এটা তো একটা প্রতিযোগিতার জায়গা। আমি আমার হিরোর সাথে কাজ করলেও আমি ওয়ান ম্যান শো গল্পটাকে আমার উপরে নিয়ে নিতে পারছি, এটা আমার ক্রেডিট যে একজন ডিরেক্টর ডাইভার্ট হচ্ছে আমার উপরে ক্যারেক্টারটাকে রান করার জন্য। আবার দেখা যাচ্ছে একটা হিরোকেও প্রাধান্য দিয়ে গল্প করলেও আমার জন্য স্পেশাল একটা ক্যারেক্টার তৈরি হচ্ছে অনলি আমাকে ইনক্লুড করার জন্য। এগুলোই কিন্তু অ্যাচিভমেন্ট থেকে যায় এবং ইতিহাসে
এগুলো নোট থেকে যায় এবং ওই ধারাবাহিকতা থেকেই কিন্তু আরেকজন ডিরেক্টর নতুন করে ভাবে একটা আর্টিস্টকে নিয়ে, কিন্তু ওই জিনিসটা আসলে এদের ভেতরে এখন একটু কম পাওয়া যাচ্ছে। যে ব্লকবাস্টারে যে ছবিগুলো ভালো করছে না, অথবা 3 ঘন্টা বা 2.5 ঘন্টা দর্শক একটানা তার ওয়ান ম্যান শো প্রেজেন্টেশনটাকে নিতে পারছে না, তো এই বিষয়গুলো থাকে যখন, খুঁটিনাটি গ্যাপ থাকে যখন, তখনই হচ্ছে ছবিটা পড়ে যায়। আমি ধরেন না বলছি শুধুমাত্র স্পেসিফিক ভাবে এখন যে চিত্র নায়িকা যারা আছে তাদেরকে যে যেরকম ডিপ্রাইভড হচ্ছে, কিন্তু এর আরেকটা দিকও আছে। আরো কিন্তু অনেক নায়ক যদি আমি বলি, তারাও কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কিন্তু সামহাও তারা ঠিক সেই আসনটা তো বসতে পারছে না। দর্শকের মনটা কেড়ে নেওয়ার, মানে এই যে ভালোবাসাটা, শুধু দর্শক শুধুই কি দর্শক না আসলে স্ক্রিনে অন স্ক্রিনে যখন এটা রিলিজ হয় ছবি, তখন তো আমাদের দর্শকরা দেখতে পায়, কিন্তু তার বাইরে কিন্তু আরেকটা ক্ষেত্র আমাদের রয়ে যায় বিহাইন্ড দ্য সিন, যেটা ডিরেক্টর প্রডিউসারদের মাঝখানেও কিন্তু জনপ্রিয়তা পাওয়াটা একটা ইম্পর্টেন্ট, এবং জায়গাটা ক্রিয়েট করা, যেখানে হচ্ছে ডমিনেটিং, বলবো কি আমি বলতে পারি এটা ডমিনেটিং হতে পারে বা আরোপিত হতে পারে, অ্যাজ ইফ আমি এই ইউনিটে কাজ করছি, বাট এখানে 50% অ্যাটলিস্ট না হলেও 60% আমার পছন্দের সাথে মিল রেখে থাকতে হবে। আদারওয়াইজ আমি করতাম যে সে প্রতিনিয়ত এটা কষ্ট পাচ্ছে যে এই মেয়েটার জন্য আমাকে মেনে নিতে হচ্ছে সবকিছু, বাট এই মেয়েটাকেও সে ছাড়তে পারছে না। এটা একটা অন্য ধরনের ভালোবাসা ছিল। তো দিন শেষে হয়তো কি, তার মুখে যতটুকু হাসি ফোটাতে পারতাম তার চেয়ে হয়তো কষ্টই বেশি দিয়ে ফেলতাম আমার অজান্তে। আমার কর্মকাণ্ড, যেমন আমি নতুন ছবি সাইন করা, কাজে যাওয়া, রেগুলার আমার অনেক নিউজ আসতো, আমি চেষ্টা করতাম যে তার কাছে নিউজগুলো না পৌঁছাক আর না দেখুক। আমি সে জানে আমি কাজ করতে যাই, আমি শুটিং করি, কি কাজ আমার শুটিং করা কাজ, শুটিং করেই চলে আসি। আমার কোনো অ্যাচিভমেন্ট, আমার কোনো সাকসেস, কোনো কিছু আমি তার সামনে তুলে ধরার চেষ্টা করতাম না। বাট একসময় দেখলাম যে আসলে আমি ভুল, আমার সবগুলো সাকসেস সে এনজয় করতো। তার কাছে মনে হতো যে তার স্যাক্রিফাইসের বিনিময়ে সে আমার সাকসেসটা মানে চাচ্ছে, এটা তার কাছে অনেক ইম্পর্টেন্ট। হয়তো সারাদিন রুম থেকে বের হতো না, যেদিন একটা আমার ভালো নিউজ পেতো সেদিন সে রুম থেকে বের হতো, ভালো মুডে গল্প করতো। এটা আমি অনেকদিন পর আবিষ্কার করলাম। না আপনার কাছে মনে হতো যে আগে আমার কাছে মনে হতো যে তার কাছে জেলাসি হতে পারে, কষ্ট পেতে পারে, যে দেখছো আমি তো ঠিকই ঘরের মধ্যে তার জন্য অফে বসে আছি, বাট সে তো কাজে যাচ্ছে, সে তো ঠিকই আছে, ভালো আছে, বাট আমার তো কষ্ট হচ্ছে, এটা তো আমি কাউকে বুঝাতাম না। কিন্তু ওই জিনিসটাই আমি পরে ফলো করে দেখলাম যে এটা আমার ভুল, একেবারে ভুল ধারণা। যে মানুষটাকে আমি ভাবছি কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু দিন শেষে ওর জিতটা হলো এই মেয়েটা যখন সাকসেস হচ্ছে, কোনো অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে, কোনো ভালো কিছুর একটা নিউজ আমাকে নিয়ে হয়ে যাচ্ছে, তখন সেটাকে এনজয় করতেছে, মানে ওটাই তার চাওয়া ছিল। আমি অবাক হয়ে গেলাম যে আসলে আল্লাহ মানুষের ভিতরে মানসিকতা কত ইয়ে রাখে আসলে, মানে এখানে আর কি চলে কেউ জানে না। আমি বুঝতে পারছি ব্যাপারটা আপনার জন্য অসম্ভব ক্রিটিক্যাল একটা ব্যাপার ছিল। আমি ক্রিটিক্যাল বলবো না, আমি বলবো ইমোশনাল, কারণ আমি এই দূর থেকে আপনার চোখের কোনো চিক 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 দেখতে পাচ্ছি। আমার এসব কথাগুলো মনে করতে যে আসলে চোখের পানিটার কথা যে বলবো, আমার বুকের ভিতরে বেশি কাঁপে, ওই দৃশ্যগুলো সব ভাসে, তো তখন খারাপ লাগে। বাট এরকম একটা হিরো দেখেছি আমার চোখে, জল করে, যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু সুন্দর, এবং দর্শকদের ভিতর হেঁটে গেলে 10টা বলবো না, মানে 100টা 500টা মানুষের ভেতরে একটা মানুষকে দেখা যেত, সেটা হলো ওমর সানি। সেই মানুষটা ঘরের ভিতরে বসে থাকে, দরজা খুলবে না, আটকা বসে থাকবে, আর সেটা তো জিদ্দি মানুষ থাকে, তো জোর করাও যায় না কিছু। বাট নাও the situation has changed.
আল্লাহ রহমত করেছে, আল্লাহ রহমত বলবো এটা, যে আল্লাহ, আমি ভাবতাম যে আমি হয়তো বেঁচে থাকা অবস্থায় আমি অনেক কিছু দেখে যেতে পারবো না, কিন্তু আসলে ওর কারণে হয়তো আমি তিলে তিলে ভিতরে আরো বেশি শেষ হয়ে যাচ্ছিলাম, বাট আল্লাহ বাঁচিয়ে দিল শেষ পর্যন্ত। না, কারণ ভাইয়াকে মাঝখানে দেখলাম ভিলেন হিসেবে কাজ করা শুরু করলেন, তারপরে নাটক প্রডিউস করা শুরু করলেন, এখন আবার কাজ করা শুরু করেছেন। খুব আমার কেন জানি মনে হচ্ছে যে আমি এখনো বলবো হি ইজ আ লিটল বিট ডিস্ট্রাক্টেড। আসলে ওটাও কিন্তু আমার, অনেকে হয়তো বলে যে কেন আপনি করলেন ভাইয়া না, এই দিকটা কিন্তু আমাদের অলিখিতভাবে থাকে, এটা কেউ কিন্তু খণ্ডাতে পারে না। তো এইটা যদি আমরা ক্রিয়েট করতে না পারি তখনই কিন্তু ঝামেলাটা হয়। আমি হিউজ আসলাম, কাজ করলাম, ওপির এখানে আসলাম, ইউনিটে আসলাম, বাট আমার পছন্দ অপছন্দ, আমার টাইমিং সেন্স, আমার সবকিছুর সাথে কোনোটাই রিলেটেড না এখানে, সো আমার এখানে কাজ করে তো কোনো লাভ নেই। আপু এখন আমি যদি ওই যে আপনার ডিরেকশনটাকে যদি একটু বাদ দিই, অভিনয় আপনি এখন কয়টা সিনেমা করছেন? আমি এখন ছবি করছি, একটা রাত্রির যাত্রী আর একটা সুন্দর হৃদয়, দুটো হচ্ছে শুটিং করছি, বাকিগুলো শেষ হয়ে গেছে, আর একটা সাইন করেছি, সামনে শুটিং করব। আপনি যে দুটি চলচ্চিত্রের কথা বললেন, সেটা কি এখন সাইমultaneously একসাথে শুট হচ্ছে? না, একসাথে শুট হয় না তা না, মাঝে মধ্যে হয়, বাট আমি করি না, কনসেন্ট্রেশন ব্রেক হয় আমার। কারণ আমরা যদি বাইরের উদাহরণ দিই, পশ্চিমা দেশ বলেন বা ভারতে বলেন, দেখা যায় যে প্রত্যেকে একটা কাজ শেষ করার পর একটা ইন্টারভেল নেয়, তারপরে আরেকটা কাজ করে। এটা আমরা নাটকে আসলে পারি না, নাটকে হয় না, কিন্তু ফিল্মে হয়। কিন্তু তারপরেও দেখা যায় যে অনেকে বলছে যে আমি একসাথে এখন 3টা শুটিং করছি, 4টা শুটিং করছি। এটা কিভাবে হয় একসাথে না? ঠিক, আমিও একসময় দেখা গেছে যে এমন হয়েছে যে এখানে শুটিং করেছি একটা সিকোয়েন্স, বেসিক্যালি এদেরই হচ্ছে আমার ডেট সেট করেছে, হয়তো টানা 7 দিন এদের, কিন্তু মাঝখানে হয়তো আমার কো আর্টিস্ট, সে হয়তো কালকে সকালে ফ্লাইট চলে যাবে, বাট ওর সাথে ও আসবে হয়তো 1 মাস পরে, বাট এদের কাজ শেষ, এরা হয়তো একটা সিন আমার সাথে কোনো কারণে আটকে গেছে, রিকোয়েস্ট করলো, দেন হচ্ছে যে কাজটা করে দিলাম, এরকম হয়তো বা করেছি। এটা তো আপু ইনসিডেন্ট রান করা, যে সকালে এদের কাজ হয়েছে, যেটা সকালে বিকেলের কথা বলছি না, যে আমি একই মাসে বা একটা শুটিং যখন আমার চলছে, সেটার সাথে পাশাপাশি আমি আরেকটি চরিত্রের মধ্যে ঢুকতে পেরেছি না, এটা করতে হয়েছে, করতে হয়, কারণ একটা আর্টিস্ট কখনো একটা না 1 মাস দিয়ে দিলে সেটি এফোর্ড করতে পারবে এমন কোনো কথা নেই। দেখা গেলো 10 দিন ইউজ করার পরে কোনো একটা বিভ্রাট হতে পারে, কারোর শিডিউল মিসিং হতে পারে, শুটিংটা ক্যান্সেল হয়ে যেতে পারে, পুরো মাসটা তো তখন ওই আর্টিস্টে বসে থাকবে না। তখন দেখা যায় যে পেছনে যে থাকে তাকে হয়তো আমরা বলি যে তুমি কি কাজ এই ডেটটা ইউজ করতে পারবে আমার, দেখ হয়তো সে ওই ডেটটা সাগা নিয়ে আসলো, তখন হলো কি ওর কাজটাও শুরু হয়ে গেল এই মাসে। হ্যাঁ, কিন্তু কিছু করার থাকে না তখন। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন সেইখানে যে কিছু করার থাকে না, যদি আমি বলি আমি তো আসলে অভিনয় করছি, হ্যাঁ, আমি আমার বেস্টটা দিতে চাই, সেই ক্ষেত্রে কি আসলে কাজের মানটা ঠিক থাকে? ডেফিনেটলি না, এটা কখনোই এটা আশা করা ঠিক না, এটা কখনোই আশা করা ঠিক না যে একই মাসে 2টা চরিত্র রান করবে এবং সেটা খুব ভালো কিছু হবে। যদি ভালো কিছু হয়ও বুঝতে হবে, ধরে নিতে হবে যে এটা আরো ভালো হতে পারত। বিরতির পর ফিরে এলাম চিত্রনায়িকা মৌসুমীকে সঙ্গে নিয়ে আজকে রেস্কিউ লাইটস অফিস গ্লোয়িং চেয়ারে। আমরা একটু কর্মজীবন থেকে বেরিয়ে আসি, আমরা ব্যক্তিগত জীবনে একটু যেতে চাই। 20 বছর পূর্ণ হলো আপনার এবং সানি ভাইয়ের একসাথে পথ চলার। কংগ্রাচুলেশন। আমার একটা প্রশ্ন আছে, আপনি ওমর সানি ভাইয়াকে কেন বিয়ে করলেন? আমার প্রথমেই যেটা মনে হয়েছে যে কলিগ হিসেবে সে চমৎকার, তার সাথে অনেক কিছু শেয়ার করা যায়,
এবং আমি অবলীলায় আসলে ওর সাথে সবকিছু শেয়ার করতাম। কিন্তু কলিগ, সহকর্মী এবং আপনি তখন এখন হচ্ছে সহধর্মিণী, হ্যাঁ, দুটো তো এক সহকর্মীতেই না। ভালো ছিলাম, কারণ আমি ছিলাম? বেশি আবদার করতে পারতাম। আচ্ছা, সহধর্মিণী হওয়ার পর যেটা দেখা গেল, তার অধিকার এবং অনধিকার চর্চা, অধিকার চর্চা সবকিছু তার অধিকারই বেশি হয়ে গেল, যেটা আমার বিয়ের আগে ছিল। আমি তার উপর অনেক কিছুই মানে অনেক কিছু চাপিয়ে দিতাম। অনেক অনেক ঘটনাই আছে যে দেখা যেত যে আব্বু আম্মুর কাছে কালার হবো, ওকে কালার করে দিতাম। আমি তো জানি না, ও জানে। তখন আব্বু বলতো যে বাহ, আমার মেয়ে কত ভালো। আর ও হচ্ছে এত ভালো, ও যদি জানতো যে আমি এটা বলেছি, ও আচ্ছা এটা বলেছে, আচ্ছা আমার উপর ক্ষোভ নিয়ে থাকবে, তার কিন্তু মানে, সে কিছু বলবে না। আপনি বলতে চাচ্ছেন যে সানি ভাই হ্যাজ চেঞ্জড আফটার। এটা সব ছেলেরাই হয়, এটা আফটার টাফটার বলে কোনো কথা না। বিয়ের পর সব ছেলেরাই চেঞ্জ হয়। তারা মনে করে ও আমার বউ, আমার কি না, এখন ও আমার শুধু, পৃথিবীর আর কেউ কারো না। আপনি বলতে চাচ্ছেন যে সানি ভাই ডমিনেটিং। ও সবসময় ছিল এটা, বাট ও চাইল্ডিশ অনেক। ও ডমিনেটিং যেরকম, আবার বোঝাতে পারলে খুব বোঝেও, যদিও কান কথাটাই বেশি শুনে। আর এটার পেছনে আরো একটা কারণ হচ্ছে আমার দোষ আছে, আমি একটু ইন্ট্রোভার্ট, আমি একটু কম বলি। মানে একই জিনিস বারবার কেন বলবো, আমার কথা হলো এটা। আর ওর কথা হলো আমি বললাম না তো, তুমি বললে তো তোমারটাই নিয়ে নিল। ওপি বলছে, ওপি বললো তো আমাকে এটা। আচ্ছা, ওপি বলছে, ওপি ভুল বলতে পারে কারণ ও নিজের চোখে দেখেনি। আচ্ছা, ও তোমাকে এটা বলছে, ঠিক আছে, আমি তো এটা দেখছি, আমি তো দেখে তোমাকে এটা বললাম, তো আমারটা বিশ্বাস করো। ওপি আমাকে বললো তো। আপু আমার এই যে সন্দেহের মতো ছোটে, এটাকে থামানো যায় না। ওকে, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনারা একই মাধ্যমে কাজ করছেন, অবশ্যই এই মাধ্যমে অবস্থান ডাজ ম্যাটার। হ্যাঁ, কে কোন পজিশনে আছি, কার পপুলারিটি আসলে কতটুকু, এইটা নিয়ে কি কখনো আপনাদের মধ্যে পার্সোনালিটি ক্ল্যাশ হয় বা হয়েছে? এখানে আসলে হওয়ার কথাই ছিল, আসলে কেন যে হলো না, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হলো না, সেক্ষেত্রে আমি বলবো যে এই 20 বছরে এই যে হলো না, তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একজনের একটা কম্প্রোমাইজ বা স্পেশাল কনসিডারেশন আছে। আসলে একজনের জন্য তো কোনো কিছু হয় না, আসলে দুপক্ষরই প্রেজেন্টেশনটা, বুঝতে পেরেছো তো? প্রেজেন্টেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমার ভেতরে কখনো এরকম দেখিনি। আমি যখন ওয়াইফ থাকি, তুমি বললে হয়তো বিশ্বাস করবে কিনা, অথবা যারা বাসায় দেখে আমাকে তারা হয়তো বিশ্বাস করবে যে